প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমোস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইভস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। এটা তো বলা যাবে না রে ভাই। শোনেন, আমাদের ফ্যামিলি একটা পলিটিশিয়ান ফ্যামিলি, পলিটিক্সের শেষ বলে কিছু নাই। তাই না রবি? আপনি তো জেল খাটছিলেন তাই না? অবশ্যই, আমি আমার পিতার নির্দেশে আমার পরিবারের প্রয়োজনে আমি জেল খাটছি। যাতে আমাদের ফ্যামিলিতে এই জেলের একটা লাগে, পলিটিক্সে এটা দরকার আছে, আব্বা বলছে। তার মানে আপনার বাপ আপনারে পাগল সাজায় জেলে পাঠাইছে জনগণের সিম্প্যাথি পাওয়ার জন্য? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। দক্ষিণ এশিয়ায় পর্যটন শিল্পের বৃদ্ধি এবং বিকাশে ব্যতিক্রমী অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ ফেস অফ সাউথ এশিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন। শুভ দুপুর ভাইয়া। থ্যাংক ইউ। শুরুতে আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ একটি পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন, ফেস অফ সাউথ এশিয়া। যে কোনো পুরস্কার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবং অনেক নিজের কাজকে গতিশীল করে। খুব স্বভাবতই দায়িত্বশীলতার জায়গাটাও কিন্তু অনেকখানি বেড়ে যায়। কেমন লাগছে অ্যাওয়ার্ডটি পেয়ে? থ্যাংক ইউ সো মাচ। অ্যাওয়ার্ড তো অফকোর্স অলওয়েজ অ্যান ইন্সপায়ারিং থিং। খুবই ভালো লাগছে। মূলত এই অ্যাওয়ার্ডটি আমরা ব্যতিক্রমী কাজ করা এবং এই ট্যুরিজম এবং হসপিটালিটি শিল্পে আমাদের অবদানকে স্বীকৃতি স্বরূপ দিয়েছে। অ্যাকচুয়ালি আমার টিম যারা আমাকে কাজের জন্য সবসময় হেল্প করে এবং আমাদের ওনার মিস্টার মোহাম্মদ নূর আলী এবং আমাদের চেয়ারপারসন সেলিনা আলী, ওনারা সবসময় আসলে এমন ইন্সপায়ারেশন এবং গাইডেন্স আমাদেরকে দেন, যেখানে দেখেন আজকে দেশেও আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, দেশের বাইরে সাউথ এশিয়াতে এরকম অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে আমাদের কোম্পানি, আমাদের ডেডিকেশন এবং টিম ওয়ার্ক, এই সবগুলো একসাথে কাজ করেছে। এটা খুবই মর্যাদাপূর্ণ একটা অ্যাওয়ার্ড এবং আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতে যারা ট্যুরিজম নিয়ে কাজ করবেন এবং হসপিটালিটি ফিল্ডে আরও অবদান রাখতে পারবেন তারাও পাবেন এই অ্যাওয়ার্ড। এই জায়গাতে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এর আগে তো আপনার বেশ কিছু সংখ্যক পুরস্কার পাওয়া হয়েছে বা সম্মাননা পাওয়া হয়েছে, কিন্তু ফেস অফ সাউথ এশিয়া এটা আসলে কোন জায়গাতে আলাদা? ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাওয়ার্ড আই উড সে সাউথ এশিয়ার মধ্যে। আমি এশিয়ান কারি অ্যাওয়ার্ড অলসো লন্ডন থেকে পেয়েছি এবং নেপাল থেকে হাই এম অ্যাওয়ার্ড বলে এটা। হোটেল ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যান্ড অল দ্য পিপল দোজ হু ওয়ার্কস বিহাইন্ড দ্য সিন, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ার্স, তাদের একটা ফোরাম আছে। সরি, এই বছর জানুয়ারিতে আমি সেই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো যারা হোটেল বানাচ্ছেন, এই হসপিটালিটি শিল্পটাকে পিছন দিক থেকে কাজ করছেন, যারা আসলে সামনে কাজ করছেন না, এবং যারা সামনে কাজ করছেন, বোথ পার্টি আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। সো এটা অত্যন্ত সম্মানজনক এবং জি জি। এবং এই অ্যাওয়ার্ড ফাংশনটি অনুষ্ঠিত হচ্ছে নেপালে, সেটা সম্পর্কে একটু জানতে চাইবো। নেপালের কাঠমান্ডুতে কেমন ছিল সবকিছু মিলিয়ে আয়োজনটি? জি জি, থ্যাংক ইউ। নেপাল তো আসলে আমরা জানি পর্যটন শিল্পে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি সাউথ এশিয়ার মধ্যে। তো এটা খুবই ভালো ছিল এবং নেপালের মাননীয় কালচারাল মিনিস্টার এবং সিভিল এভিয়েশন কালচার অ্যান্ড ট্যুরিজম মিনিস্টার উনি এসেছিলেন, অ্যান্ড সেক্রেটারি এসেছিলেন, নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও এসেছিলেন। তো
তারা এই অ্যাওয়ার্ডটি আমার হাতে তুলে দেন। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখেন, ওই দেশের সরকার যেভাবে ট্যুরিজমকে প্রমোট করছে, আমাদের সরকারও করছে, কিন্তু দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ট্যুরিজমকে তারা খুবই প্রায়োরিটি দিচ্ছে এবং ট্যুরিজমটাকে এমন পর্যায়ে তারা নিয়ে গেছে যেখানে তাদের ওয়ান অফ দ্য আর্নিং সেখান থেকে আসে। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান তাদের ট্যুরিজম শিল্পে। আপনি খেয়াল করে দেখেন, নেপাল আজকে একটা স্মল কান্ট্রি এবং তারা অনলি ট্যুরিজম দিয়ে কত পৃথিবীকে অ্যাট্রাক্ট করে ফেলছে। তাদের যদিও ন্যাচারাল ভাবে হিমালয় আছে, পোখরা অনেক সুন্দর, তারপরেও টোটাল হসপিটালিটি যদি দেখেন নেপালের, এবং রাস্তাঘাট ক্লিন, তাদের সেফটি সিকিউরিটি, তাদের যে আতিথেয়তা ফ্রম এয়ারপোর্ট টু হোটেল টু অ্যাগেইন এয়ারপোর্ট, যে টোটাল প্যাকেজটা, ইটস ওয়ান অফ দ্য বেস্ট এবং আমরা সেটা ফলো করতে পারি। আমাদের একটা পর্যটন শিল্প আছে, আমরা সেটাকে আসলে কিভাবে ব্যবহার করছি বা আমাদের কোন জায়গাতে অভাবটা রয়েছে বলে মনে করেন? থ্যাংক ইউ। এটা আমরা সবসময় বলি, পর্যটন শিল্প শিল্পে রূপান্তরিত হয়েছে 2012 সালে সম্ভবত শিল্প হিসেবে ঘোষণা করেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, পর্যটন বাংলাদেশের আজকের জিডিপিতে, এই বছরের জিডিপিতে অবদান 4.2 আই গেস। এর আগে কোভিডের সময় এটা 3-তে নেমে এসেছিল। কিন্তু যদি পর্যটনকে আমরা খুব ভালো মতো কাজে খাটাতে পারি, আমাদের এই পর্যটন শিল্পে ডাবল ডিজিটে উন্নতি করা কোনো ব্যাপার না জিডিপিতে অবদান। তাহলে কি করতে হবে? আমাদেরকে করতে হবে মাইন্ডসেট চেঞ্জ। আপনি আজকে পর্যটন মন্ত্রণালয়ে খেয়াল করেন, কোনো ইটস আ টেকনিক্যাল ফিল্ড, ইটস নট আ অ্যাজাম্পশন করে আপনি কোনো কিছু করবেন। লিডারশিপ দিয়ে কাজ হয়, বাট টেকনিক্যাল লোক লাগবে সেখানে। সেখানে আপনি ট্যুরিজম বোর্ডের বর্তমান মাননীয় সিইও, উনি খুব ভালো কাজ করছেন, আগের সিইওরাও ভালো কাজ করেছেন এবং যারা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আছেন তারাও ভালো কাজ করেছেন। কিন্তু মিনিস্ট্রিতে অনেকগুলো আমরা হিকাপ ফেস করেছি বিগত দিনে। আমি আশা করব বর্তমান গভর্নমেন্টের কাছে, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে এই ট্যুরিজম মিনিস্ট্রিটা আছেন, এটা গতিশীল করা। আপনি খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো বডি আছে ট্যুরিজমের, কিন্তু কেউ এটা ওন করে না। কারণ হলো, ট্যুরিজম বিষয়ে আমাদের প্রায় 14টা বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, অনেকগুলো কলেজ এবং অনেকগুলো ইনস্টিটিউশন আছে। সেখান থেকে পাশ করে এরা কি করতে পারবে সেটাই চিন্তা করতে পারে না। যেমন ধরেন, আপনি ট্যাক্সে দেখেন বিসিএস ট্যাক্স আছে, বিসিএস ফরেন ক্যাডার আছে। আপনি ট্যুরিজমে বিসিএস ট্যুরিজম একটা ফিল্ড করতে হবে, কারণ হলো তাহলে বিশ্ববিদ্যালয়ে কে পড়াবে এই সাবজেক্টটা? আপনি অন্য বিষয়ে পাশ করা লোককে দিয়ে যখন ট্যুরিজম পড়াবেন, তখন তো আপনার প্রবলেম। আসলে রুট কজটা কি? রুট কজটা হলো ট্যুরিজমে যারা পড়াচ্ছেন তারা ওই বিষয়ে দক্ষতা নেই, নাম্বার 1। তাহলে আপনাকে বিসিএস ট্যুরিজম করতে হবে। আপনাকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে প্রোডাক্টগুলি আছে, ট্যুরিজম প্রোডাক্টগুলো, এখন একজন এডিসি আছেন, এডিসি ট্যুরিজম, ওই প্রোডাক্টগুলিকে উনি শনাক্ত করে ওগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছেন। সেটা খুব ভালো আইডিয়া, বাট অ্যাক্সেস টু দ্য প্রোডাক্ট, মানে একজন ধরেন আজকে কুয়াকাটা যাবেন, তিনি ঢাকা এয়ারপোর্টে নেমে কুয়াকাটা কি করে যাবেন, টোটাল প্যাকেজটা একটা স্মুথ করা এবং তার ট্রান্সপোর্টেশন, তার ওইখানে গিয়ে থাকা খাওয়া এবং তার যে ওভারঅল সেফটি সিকিউরিটি, এটাকে স্ট্রিমলাইন করতে হবে। আর এটা যদি ট্যুরিজমে আপনার নেক না থাকে, আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি তো পারবেন না এটা। আর অন্য সাবজেক্ট থেকে কেউ পড়ে এসে এই মিনিস্ট্রিতে কাজ করলো, সে কিন্তু চিন্তা করবে আমাকে কালকে বাদে পরশু তো আরেক মিনিস্ট্রিতে ট্রান্সফার করে দিবে, তাহলে এটা ওন করে না। তো আমাদেরকে কি করতে হবে? গভর্নমেন্টকে এটা যারা ওন করবে তাদেরকে এই মিনিস্ট্রিতে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, নাম্বার 1। নইলে আপনাকে বাইরে থেকে হায়ার করতে হবে অ্যাডহক বেসিসে লোক, এবং তাদেরকে ট্রেন আপ করাতে হবে। এখানে একটি প্রশ্ন করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আপনি নেপালের কথা বলছিলেন। নেপালে তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা যায়, কিন্তু আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে আসলে ট্যুরিস্ট আসার সম্ভাবনা কতটুকু, বা সেই জায়গাতে প্রমোট করার ক্ষেত্রে আমরা কতটুকু ভূমিকা রাখছি? বাংলাদেশে ট্যুরিজম প্রমোট করার জন্য চেষ্টা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, গভর্নমেন্ট চেষ্টা করছে। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে ট্যুরিজম, এখন ধরেন আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন যে তুমি কোথায় ঘুরবা, বাংলাদেশে ঘুরবা না বিদেশ যাবা, সে ফার্স্টে বলবে বিদেশ যাবো। কিন্তু সেম কথাটা যদি আপনি ইন্ডিয়ান একজনকে জিজ্ঞেস করেন বা নেপালি একজনকে জিজ্ঞেস করেন, সে বলবো আমি হিমালয় যাবো, ও বলবো আমি কাশ্মীর যাবো, লাদাখ যাবো, এই ধরনের কথা বলবে। তো এটা কেন হলো? কারণ হলো আমাদের যে ট্যুরিজম প্রোডাক্টটা, ইটস নট অ্যান ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। আমাদের সমুদ্র সৈকত আছে, অনেক বিশাল সমুদ্র সৈকত। আপনি সমুদ্র সৈকতের কতটুকু আপনি ইউজ করেন? সেফটিটা কি সেখানে? ক্লিনলিনেস কোথায়? এবং সেখানকার ম্যানেজমেন্টটা কি? কিছুই নেই সেখানে। মানুষ আজকে সামটাইমস নিরাপত্তার কথা আমরা দেখি,
সামটাইমস আমরা দেখি সেখানে আনক্লিন তো হতে পারে না। তো আমার প্রোডাক্ট যা আছে সেটাকে আমরা সঠিকভাবে মেইনটেনেন্সের যে জায়গাটা সেটা সেটা হচ্ছে অনেকটা না। অভাব আছে। আরেকটা কথা হলো অ্যাক্সেস টু দ্য প্রোডাক্ট, True. আমি বারবার বলছি অ্যাক্সেস টু দ্য প্রোডাক্ট, এই অ্যাক্সেসটাকে সঠিক নেই। আরেকটা কথা হলো আমাদের যে ম্যান পাওয়ার, যে জনশক্তি, এই জনশক্তি যখন আপনি যখন ইন্ডিয়া যাবেন, আপনি যদি তাজমহলে যান দেখবেন শত শত ছেলেপেলে এসে আপনাকে ইয়ে করছে, গাইডিং করছে, আপনাকে কোথায় এই তাজমহলের হিস্ট্রি বলছে, সে অন্যরকম একটা ফিলিংস আপনার আসবে। বাংলাদেশের আমরা যারা আছি, আমরা ট্যুরিজমের পড়তে হলে দেশের ইতিহাস জানতে হবে, প্রোডাক্টের ইতিহাস জানতে হবে, আমরা সেটা জানি না। আর সেটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দায়িত্ব সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং সবার। তো এখন বেসরকারি প্রতিষ্ঠানরা এখানে আগে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানকে সরকার যদি সাপোর্ট ঠিকমতো না করে, ট্যুরিজম শিল্প এদেশে কোনোদিন গ্রো হবে না। এদেশে শুধু আপনি বিদেশি পর্যটক এনে কাজ হবে না। এদেশে কি আমাদের দেশ দেখেন, আমার ট্যুরিজমের মেইন উদ্দেশ্য হলো দুটা, একটা হলো কর্মসংস্থান, আর একটা হলো বৈদেশিক মুদ্রা অর্জন করা। জি। তো বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে আপনি ট্যুরিজম দিয়ে যদি পারবেন, আপনাকে প্রথমে প্যাসিভভাবে যেতে হবে, কিভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে হবে। আচ্ছা। যারা বিদেশিরা এদেশে ট্যুরিজমে বিনিয়োগ করবে অথবা অন্য শিল্পে বিনিয়োগ করবে। আপনি এদেশে মার্সিডিজ, বিএমডব্লিউ বা অন্যান্য গাড়ির কারখানা গড়ে তোলেন, আপনি এদেশে আইফোনের কারখানা গড়ে তোলেন, আপনি এই দেশকে বিনিয়োগ বান্ধব দেশ করেন, দেখবেন বিদেশিরা এমনি আসছে, এদেশ থেকে যখন রপ্তানি হবে তখন আপনি রেমিটেন্স পাচ্ছেন। আরেকটা ব্যাপার হলো অনেকে জানে না, ট্যুরিজমে কিন্তু আমরা সার্ভিস এক্সপোর্ট করি। জি। তো তখন কি হয়, বিদেশ থেকে ডলার নিয়ে আসে, এই ডলার পকেটে করে নিয়ে এসে আপনাকে দিয়ে যাচ্ছে কাস্টমাররা। তো আমরা কিন্তু এটা বুঝছি না যে ট্যুরিজম একটা শিল্প, এই শিল্পে যে এক্সপোর্ট আছে। আপনি দেখেন গার্মেন্ট শিল্পে আজকে সিআইপি দিচ্ছে, বিআইপি দিচ্ছে, সিআইপি, কিন্তু ট্যুরিজমের কোনো সিআইপি নেই। ট্যুরিজম শিল্প লুক লাইক যে এখানে এত বিদেশি টাকা অর্জন করে, বিদেশি মুদ্রা অর্জন করে আমরা দিচ্ছি, কোনো সিআইপি নেই। আপনি যে পরিমাণ ট্যাক্স দিচ্ছে, যে পরিমাণে ভ্যাট দিচ্ছে, মানে পর্যটন শিল্পে বেসিক্যালি আসলে অনেক সম্ভাবনা আছে, কিন্তু সেটাকে কাজে লাগানোর মতন যে উদ্যোগ বা ইচ্ছে বা আগ্রহের জায়গাটা সেটা থাকতে হবে। সেটা থাকতে হবে, এবং সেটা নেই কেন? কারণ এখানে রাইট ম্যান ইজ নট ইন দ্য রাইট প্লেস। যারা আছে তাদের টেকনিক্যাল নলেজ এবং ওই ধরনের দৃষ্টিভঙ্গি নেই। আপনি শুধুমাত্র রাজনীতিবিদদেরকে দিয়ে যদি আপনি এই মিনিস্ট্রি চালানোর চেষ্টা করেন, হ্যাঁ, যদি হি ইজ এ কোয়ালিফাইড পারসন ইন ট্যুরিজম হসপিটালিটি, তাহলে ঠিক আছে, আর নইলে কিন্তু হবে না। কারণ এটা টেকনিক্যাল অনেক লটস অফ থিংস আছে। আর যখন টেকনিক্যাল মানুষকে আপনারা এখানে গভর্নমেন্ট থেকে দিবে না, তখন এটা কাজ হবে না। এবং ওয়ান স্টপ সার্ভিস দরকার। আপনি একটা 5 স্টার হোটেল দিবেন, আপনার লাইসেন্সের জন্য যাবেন আপনি ট্যুরিজম মিনিস্ট্রিতে, আবার 3, 4, 5 স্টার হলো ট্যুরিজম মিনিস্ট্রি, 1 আর 2 স্টার হলো ডিসি। এগুলো কি আপনাকে অন্যান্য যে লাইসেন্স, আপনি পরিবেশ মন্ত্রণালয়ের লাইসেন্স পরিবেশে যান, ওয়ান স্টপ সার্ভিস নেই, কেউ ওন করে না। বিদেশে কি হয়, আপনি কি চান আপনাকে সব করে দিবে কে? বিনিয়োগ বোর্ড। বিনিয়োগ বোর্ড ওন করে। বাংলাদেশে তো এটা নেই। আপনাকে এদেশে ট্যাক্স হলিডে নেই। ট্যাক্স হলিডে বাংলাদেশে যারা বিনিয়োগ করে তারা অনেক লোন নিয়ে, এবং লোনের উচ্চ মাত্রার সুদ দিতে দিতে তার ব্যবসার কিছু থাকে না, এবং সে একসময় দেউলিয়া হয়ে যায়। এবং এই দেশ এত ভার্নারেবল যে ক্রাইসিসের মধ্যে আসলে ট্যুরিজমে এটা হলো রিক্রিয়েশন ইন্ডাস্ট্রি, ফার্স্ট টু হিট অ্যান্ড লাস্ট টু রিকভার। সো যখন আপনি ব্যাংক থেকে টাকা নিলেন কিন্তু টাকা দিতে পারবেন, আপনি দেউলিয়া হয়ে গেলেন, কে আসবে ইন্ডাস্ট্রিতে? এবং যারা আসেন তাদেরকে গভর্নমেন্ট সেভাবে ইনসেন্টিভ দেয় না। আপনি গার্মেন্টসে ইনসেন্টিভ দিচ্ছেন, ফিশারিজে দিচ্ছেন, সব জায়গায় দিচ্ছেন, এখানে কোনো ইনসেন্টিভাইজ নেই। আসলে হলো কি, টোটাল প্যাকেজটা যদি আপনি খেয়াল করেন, এটাকে কথা গভর্নমেন্টকে যারা ট্যুরিজম শিল্পের বিনিয়োগের ইনভেস্টর, রাইট ইনভেস্টর, যারা বড় বড় বিনিয়োগ করে আছেন, তাদের সাথে বসতে হবে, বসে কথা বলে কি করলে ভালো হয় সেভাবে যেতে হবে। এবং আমরা যারা এক্সপার্ট আছি আমাদেরকেও গভর্নমেন্ট যদি চায় অন্তর্ভুক্ত করতে, তাহলে সেটা হতে পারে। কিন্তু আপনি একবার কিছু না জেনে কমন সেন্স থেকে চালাবেন, তাহলে এই দেশে কোনোদিনও ট্যুরিজম বাড়বে না। সম্ভব না সেটা। এবং যেটা আপনার ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে লেখাপড়া করেছেন এবং সম্প্রতি আপনি গবেষণাও করছেন। গবেষণার বিষয়বস্তু যদি একটু বলতেন, কি নিয়ে গবেষণা করা হচ্ছে? সাস্টেনেবল হসপিটালিটি বিজনেস নিয়ে আমি গবেষণা করছি। হোটেল বিজনেস, অ্যাকচুয়ালি 5 স্টার হোটেল যেগুলো আছে, এগুলো কিভাবে বিজনেসটাকে সাস্টেইনেবল করানো যায়। আসলে এই গবেষণার বিষয়টা আসছে কেন, খেয়াল করে দেখেন, বাংলাদেশে একবার কোভিড আসলো, সব হোটেল শাট হয়ে গেল, রিক্রিয়েশন বন্ধ হয়ে গেল, হোলি আর্টিজান হলো, সেম ঘটনা হলো। এখন আবার দেখেন গভর্নমেন্টের একটু টানাপোড়েন অবস্থা, কোনো ট্যুরিজম বিদেশিরা এই দেশে নেই। তো এই ব্যবসাটাকে সাস্টেইনেবল কিভাবে করানো যায়, এবং সেইটা নিয়ে হলো আমার গবেষণা। তো মূলত আপনাকে সাস্টেইনেবল হোটেল বিজনেস করতে হলে এদেশে অনেকগুলো জিনিস খেয়াল করতে হবে। আপনাকে প্রথম নির্মাণ থেকে শুরু করতে হবে। আচ্ছা। আপনি যখন বিল্ডিং বানাবেন
তখন সেই বিল্ডিংয়ে দিনের আলো যেন ঢুকতে পারে, সেই বিল্ডিং যেন কম ইলেকট্রিসিটি খরচ করে চলতে পারে, সেই বিল্ডিংয়ের আপনার যে ইকুইপমেন্টগুলো ইউজ করবেন সেগুলো যেন সাস্টেইনেবল ইকুইপমেন্ট হয়, সেগুলো যেন লেস এনার্জি ইউজে চালানো যায়। এরপর যখন আপনি অপারেশন ফেজে আসবেন, অপারেশন ফেজে দেয়ার আর লট অফ থিংস যে টেকনোলজিকে যদি ব্লেন্ড করা যায় অনেক সুন্দরভাবে আপনি অপারেশন করতে পারবেন লেস এক্সপেন্সে। আপনাকে কস্ট অপটিমাইজেশন করতে হবে, বিশেষ করে ফুড কস্ট অপটিমাইজেশন। এটা আমি কয়েকটা মাস্টার ক্লাসও নিয়েছি এই সাবজেক্টে, ফুড কস্ট অপটিমাইজেশনে। তো এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেখানে আমি স্টুডেন্টদেরকেও এই বিষয়ে কথা বলেছি যে কীভাবে ফুড কস্ট অপটিমাইজেশন করা যায়, সেটাকে সাস্টেনেবলে নিয়ে আসতে হবে। এবং স্টাফ, আমরা এদেশে কি হয় এক কাজ করতে 3 জনে যায়, স্ট্রাকচার না, এফিসিয়েন্সি কম। তো কিভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায় সেটাকে খেয়াল করতে হবে। এবং টোটাল আমাদের কাস্টমারদের যে মাইন্ডসেট, তারা যেমন অনেক কাস্টমাররা চিন্তা করে অনেক বেশি কিছু কিন্তু পাবে বা পাবে না সেরকম চিন্তা করে, কিন্তু সেখানে কিভাবে সাস্টেইনেবল করানো যায় এই সব টোটাল প্যাকেজটা নিয়েই আমার গবেষণা। চমৎকার একটি বিষয়। আগামীকাল অর্থাৎ 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো এই দিবসটি পালন করে থাকে। তো মূলত পর্যটন দিবসে এবারের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস। আমি একটু জানতে চাইবো যে ট্যুরিজম এবং পিসটাকে আসলে একসাথে কানেক্ট করার কারণটা কি, বা এদের কানেকশনটাই বা কোথায়? থ্যাংক ইউ সো মাচ। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাকচুয়ালি দেখেন, আপনার মনে যদি শান্তি না থাকে আপনি কি ঘুরতে যাবেন? আপনি যদি কোনো দেশ অস্থিতিশীল আপনি কি সেখানে যাবেন? আপনার ঘরে অশান্তি, আপনার ইকোনমিক কন্ডিশন খারাপ, আপনি মিস জাজমেন্টের শিকার হয়েছেন, তাহলে কি হলো সোশ্যাল জাস্টিস, আপনার ইকোনমি, আপলিফট অফ দ্য ইকোনমি অ্যান্ড দ্য পিস অফ দ্য মাইন্ড অ্যান্ড বডি, এই সব কিছুর সমন্বয়ে হলো ট্যুরিজম হয়। আমি মনে করি এই WTO ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন প্রতি বছরের তুলনায় বা এই বছর যে পাতিবদ্ধ বিষয় দিয়েছেন এটা হলো স্লোগানটা দিয়েছেন, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং ইট ইজ দ্য রাইট স্লোগান ফর ট্যুরিজম। আপনি ট্যুরিজমের মাধ্যমে কেবল শান্তি আপনি করতে পারেন। আপনি ভিয়েতনামে যদি যান দেখবেন সবাই রাস্তায় নাচানাচি করছে, গান গাচ্ছে, মনে কত আনন্দ। তার মানে আপনাকে বুঝতে হবে এখানে শান্তি। যেইখানে ট্যুরিজম নেই, যেখানে কোনো মানুষ যাচ্ছে না, সেখানে কিন্তু আসলে শান্তির বার্তাটা নেই। সো ইকোনমিক কন্ডিশন ভালো থাকতে হবে ট্যুরিজম করতে হলে, আপনার ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল হেলথ অ্যান্ড আপনার দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য প্লেস, যেমন ক্লিন থাকা, সব কিছু ঠিক থাকা এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর প্রেজেন্স থাকা, লটা খুব ভালোভাবে ওই দেশে পালিত হচ্ছে এবং সোশ্যাল জাস্টিস থাকা এবং কোনো ডিসক্রিমিনেশন নেই, সব কিছু মিলিয়েই হলো একটা পিস আসে। আর সেই পিসের সাথে ট্যুরিজমকে অ্যাড করানো এটা ওয়ান অফ দ্য বেস্ট আইডিয়া হয়েছে এবং আমরা মনে করি এটা বাংলাদেশে আমরা খুব ভালোভাবে খুবই রিলেভেন্ট, মানে এই যে প্রতিপাদ্য এটা খুবই রিলেভেন্ট, ভেরি রিলেভেন্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট আই উড সে। সেটাই। এবং আমরা যখন কখনো একটু মেন্টালি ডিস্টার্ব থাকি তখনও কিন্তু সেই পিসটার জন্য আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করি বা আমাদের দেশে বিভিন্ন জায়গাতে যাই। একটি প্রশ্ন আপনাকে করতে চাই যে এখন তো আসলে বাংলাদেশে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজার আছে যারা আসলে ট্যুর ইভেন্ট অর্গানাইজ করে থাকে, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, বাংলাদেশে যা কিছু ট্যুরিজম হচ্ছে, যা কিছু ইভেন্ট অর্গানাইজেশনেরা যা কিছু করছে, সব কিছু কিন্তু বেসরকারি ক্ষেত্রে হচ্ছে এবং এটা খুব ভালো। বাংলাদেশে এখন যদি কালকে আমাদের প্রধান উপদেষ্টা যদি বলেন যে 2000 লোকের একটা বিদেশি নিয়ে ইভেন্ট করেন, উনি পারবেন না, কারণ 2000 লোক থাকার জায়গা নেই। জায়গা আছে কিন্তু ওই যে স্ট্যান্ডার্ড 2000 রুম নাইট লাগবে সেটা নেই। তো এই দেশে অনেক বড় বড় ইভেন্ট করানোর ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম খুব ভালো ভূমিকা রাখছে। তারা দে আর ভেরি কেপেবল। অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা চিনি, দে আর ভেরি কেপেবল এবং তারা ইন্টারন্যাশনাল স্টেজে, ন্যাশনালি তারা অনেক বড় বড় কাজ করে যাচ্ছে এবং এটা খুবই ভালো। দেখেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি যারা পড়তে আসবে, আমি যদি আপনাকে 1 মিনিট বলি, যারা এই ফিল্ডে পড়তে আসবে তারা কয়েকটা বেনিফিট পায়। যেমন ধরেন তারা ইন্টারন্যাশনাল সিটিজেন হয়ে যায় ফার্স্টে, তারা যে কাজটা ঢাকাতে করছে সেই কাজটা পৃথিবীর যে কোনো জায়গায় করতে পারবে। হোয়ারাজ একজন ডক্টর বা ইঞ্জিনিয়ার বিদেশে গিয়ে আবার পড়ালেখা করতে হয়, তার কিন্তু কোনো পড়ালেখার দরকার নেই। এবং এই ফিল্ডে যে আপনাকে অনেক বিজ্ঞ পড়ালেখা করতে হবে তাও না, আপনার মাইন্ডসেট যদি পজিটিভ থাকে এবং আপনি যদি কাজটা ভালোভাবে করতে চাচ্ছেন, এরকম যদি মেন্টালিটি থাকে দেন ইউ ক্যান ডু ইট। আচ্ছা, আরেকটা কথা হলো, এই ট্যুরিজম হসপিটালিটি পড়ে এটার সাথে যখন আপনি রিলেভেন্ট কোনো কাজ পান তখন ইট ইজ লাইক থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালে সমন্বয়ে আপনি অনেক আগে যাচ্ছেন এবং ভালো করছেন। সো
এই ফিল্ডে যারা পড়াশোনা করবে এবং এই ফিল্ডকে যারা আগে নিবে তারা চাকরি করতে পারে হোটেল, মোটেল অ্যান্ড বিগ ফুড অ্যান্ড বেভারেজে কাজ করতে পারবে, রিক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে, এই যে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতে পারবে, ট্রান্সপোর্টেশন বলতে আমরা এয়ারলাইনকেও বুঝাচ্ছি, এয়ারলাইন, বোটেল অ্যান্ড শিপস অ্যান্ড পৃথিবীর বড় বড় দেশে ক্রুজগুলি আছে সেখানে কাজ করতে পারে। এবং দেখেন এটা এত বড় ইন্ডাস্ট্রি এবং এখানে বিনিয়োগ করাও যেরকম ভালো এবং সেখানে চাকরিও করতে পারে, একজন পড়ালেখা করে চাকরিও করতে পারে, এখানে ইনভেস্টরও হতে পারে, উদ্যোক্তাও হতে পারে, ফ্রিল্যান্সারও হতে পারে। সুযোগের অভাব নেই, সুযোগের অভাব নেই। সুযোগটাকে কাজে লাগানোর মতন কাজে লাগানো, দক্ষতা থাকতে হবে। আর আমাদের স্টুডেন্টরা এটা জানে না আসলে, মেইনলি হলো তাদেরকে জানানো, বোঝানো এবং তাদেরকে এই ফিল্ডে নিয়ে আসা। অনেকে হসপিটালিটি ট্যুরিজম পড়ে কিন্তু আসলে কি যে সে করবে সেজন্য সে আসে না এই ফিল্ডে, এজন্য সে অন্যদিকে চলে যায়, অন্য কাজ করে, তাহলে তো কোনো লাভ হচ্ছে না এন্ড অফ দ্য ডেতে। জি, ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে এবং একই সাথে আমরা অনেক তথ্য আজকে জানতে পারলাম। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আগামীকাল বিশ্ব পর্যটন দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আই এম ভেরি হ্যাপি যে আপনারা এই ধরনের পর্যটন দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করছেন এবং এটাই একটা প্রমাণ যে বাংলাদেশও ট্যুরিজমে আগে যাবে এবং এক সময় এই দেশে শান্তি আসবে ট্যুরিজমের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই, শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।